প্রিয় একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের ছাত্রছাত্রীরা এডুকেয়ার স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আলোচনা করব তোমাদের ইতিহাস সাবজেক্টের দ্বিতীয় অধ্যায় সাংস্কৃতিক ঐতিহ্যের পরিবর্তন। এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স বাছাই করা 3 এবং 4 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে। তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকে 2টি 3 মার্কের এবং 1টি 4 মার্কের অর্থাৎ মোট 10 নাম্বার থাকবে। আজকের ভিডিওটি দেখলে 10 নাম্বার হবে তোমার হাতের মুঠোয়। আমি তোমাদের জন্য দ্বিতীয় অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্স অর্থাৎ বাছাই করা সবথেকে নিখুঁত প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের 2026 সালের ফাইনাল পরীক্ষায় কমন আসবেই। তাই কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্ন, ক্রুসেড বা ধর্মযুদ্ধের কারণগুলি উল্লেখ করো। প্রশ্নটি 3 বা 4-এর জন্য মোস্ট ইম্পর্টেন্স। এই প্রশ্নটি তোমরা 100% কমন পাবেই। উত্তর, ইসলামের কবল থেকে খ্রিস্টের স্মৃতি বিজড়িত পবিত্র স্থানসমূহ পুনঃ উদ্ধার তথা খ্রিস্টান ধর্মাবলম্বীদের রক্ষার উদ্দেশ্যে ক্যাথলিক চার্চের নেতৃত্বে খ্রিস্টান ধর্মযোদ্ধারা প্রায় 200 বছর ধরে ইসলামীয় ধর্মযোদ্ধাদের বিরুদ্ধে যে রক্তক্ষয়ী সংগ্রামে সামিল হয়েছিল তা ইতিহাসে ক্রুসেড বা ধর্মযুদ্ধ নামে পরিচিত। এবার পয়েন্টস করবে ধর্মযুদ্ধের কারণ। প্রথম পয়েন্টস, জেরুজালেম পুনরুদ্ধারের প্রচেষ্টা। সেলজুক তুর্কি মুসলিমরা 1071 সালে যীশু খ্রিস্টের স্মৃতি বিজারিত জেরুজালেম দখল করে সেখানে আগত খ্রিস্টান তীর্থযাত্রীদের উপর নানাবিধ অত্যাচার করতে শুরু করে। তাই জেরুজালেম পুনরুদ্ধারের লক্ষ্যে পোপ দ্বিতীয় আরবানের আহ্বানে ক্রুসেড শুরু হয়। দ্বিতীয় পয়েন্টস করবে সাম্রাজ্য সম্প্রসারণের বাসনা। ইউরোপের স্থানীয় সামন্ত নেতারা নিজেদের আঞ্চলিক সম্প্রসারণের প্রচেষ্টায় বিশেষভাবে সচেষ্ট ছিলেন। এমতো অবস্থায় ক্রুসেড বা ধর্মযুদ্ধের আহ্বানকে তারা সুকৌশলে নিজেদের সামাজিক তথা রাজনৈতিক প্রতিপত্তি বৃদ্ধির সুযোগ হিসাবে গ্রহণ করেন। তৃতীয় পয়েন্টস, অর্থনৈতিক সমৃদ্ধি। ক্রুসেড ইউরোপীয় নেতাদের কাছে তাদের অর্থনৈতিক দুর্দশা থেকে পরিত্রাণের পথ খুলে দিয়েছিল। ধর্মযুদ্ধে যোগদানের মাধ্যমে নিত্য নতুন ভূখণ্ড, স্বর্ণ, রৌপ্যের ভাণ্ডার প্রভৃতি দখল করে ক্রুসেডরা তাদের অর্থনৈতিক লালসা চরিতার্থ করতে চেয়েছিল। চতুর্থ পয়েন্টস, দাসত্ব থেকে মুক্তি। ইউরোপের সামন্ততান্ত্রিক সমাজের সঙ্গে লৌহ শৃঙ্খলে আবদ্ধ ভূমিদাসরা ক্রুসেডে যোগদানের মাধ্যমে দাসত্ব মুক্তির স্বপ্ন দেখেছিল। পঞ্চম পয়েন্টস, সমৃদ্ধ বাণিজ্য পথের অধিকার। ক্রুসেড যোগদানের মধ্য দিয়ে ইউরোপের সামন্ত রাজারা বাণিজ্যিক সমৃদ্ধির নতুন পথের দিশা পেয়েছিল। সমৃদ্ধ ভূমধ্যসাগরীয় বাণিজ্য এবং মধ্য এশিয়ার লাভজনক রেশম পথের উপর আধিপত্য কায়েমের বাসনায় তারা ধর্মযুদ্ধে সামিল হয়েছিল। পরের পয়েন্টস এবং লাস্ট পয়েন্টস করবে মন্তব্য। এভাবে একাধিক জটিল তথা বহুমুখী কারণের সমষ্টিগত যোগফলে ক্রুসেডগুলি ইতিহাসের আলোকে এক প্রকার অনিবার্য হয়ে উঠেছিল। নোটসগুলি PDF ফাইল নিতে চাইলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। কোশ্চেন নম্বর 2, মধ্যযুগীয় ভারতের ভক্তিবাদী আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটিও মোস্ট ইম্পর্টেন্স। উত্তর, হিন্দু ধর্মের আচার, সর্বস্বতা, গোঁড়ামি এবং কুসংস্কারের বিরুদ্ধে খ্রিস্টীয় পঞ্চদশ ষোড়শ শতকে ভারতবর্ষে যে ব্যাপক ধর্মীয় আন্দোলন সৃষ্টি হয় তাই ইতিহাসে ভক্তিবাদী আন্দোলন নামে পরিচিত। এবার পয়েন্টস করবে উৎপত্তি। ভক্তিবাদের প্রাথমিক বিকাশ ঘটেছিল ভারতে আলভার ও নাইনার সাধকদের হাত ধরে। ক্রমে ভক্তিবাদী মতাদর্শ দক্ষিণ ভারত থেকে পশ্চিম ভারত হয়ে উত্তর ভারতে প্রবেশ করে এবং শেষে পূর্ব ভারতে পৌঁছায়। পরের পয়েন্টস, প্রধান প্রবক্তা। ভক্তিবাদ বা ভক্তিবাদী আন্দোলনের অন্যতম প্রবক্তাগণগুলি ছিলেন শঙ্করাচার্য, নামদেব, কবির, গুরু নানক, শ্রী চৈতন্যদেব প্রমুখ। পরের পয়েন্টস করবে মূল বক্তব্য।
উদার ও সংস্কারপন্থী ভক্তিবাদী শাসকরা প্রচার করেন যে ভক্তি ও জীব প্রেমের মাধ্যমে যে কোনো মানুষের পক্ষেই ঈশ্বরের সান্নিধ্য লাভ সম্ভব। ভক্তিবাদের মূল কথাই হলো অন্তরের নির্ভেজাল ভক্তির মাধ্যমে আত্মার সাথে পরমাত্মার মিলন, অর্থাৎ ভক্তের সাথে ভগবানের মিলন। পরের পয়েন্টস করবে প্রভাব। ভারতীয় সমাজ তথা জনজীবনের উপর ভক্তিবাদ সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে। যেমন নাম্বার 1, ভক্তিবাদের প্রভাবে হিন্দু ও মুসলিম দুই সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় উত্তেজনা অনেকাংশে হ্রাস পায় এবং সাম্প্রদায়িক সম্প্রীতির স্থাপিত হয়। নাম্বার 2, হিন্দু সমাজের অভ্যন্তরে জাতিভেদ এবং বর্ণাশ্রম প্রথার কঠোরতা কিছুটা হ্রাস পায়। নাম্বার 3, ভক্তিবাদের প্রচারকরা নারী পুরুষের সমান অধিকারের কথা বলেন, ফলে নারীর সামাজিক মর্যাদা বৃদ্ধি পায়। নাম্বার 4, নিম্ন বর্ণের হিন্দুদের ইসলামে ধর্মান্তরকরণ প্রায় অনেকটা হ্রাস পায়। লাস্ট পয়েন্টস করবে মন্তব্য। মধ্যযুগীয় ভারতের ধর্মীয় উন্মাদনার দিনে ভক্তিবাদ যথার্থই ছিল ঊষর মরুভূমির মুখে একখণ্ড ওয়েসিস। তৃতীয় প্রশ্ন, চতুর্দশ শতকের ইতালির নবজাগরণ বা রেনেসা এর উপর একটি টিকা লেখো। এই প্রশ্নের উত্তর আলোচনার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আমি তোমাদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারের প্রত্যেকটি সাবজেক্টের অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে। উত্তর, ভূমিকা বলে পয়েন্টস করবে। মধ্যযুগীয় জড়তা, কুসংস্কার ও অগ্রতার অবসান ঘটিয়ে পঞ্চদশ শতকে গ্রিক ও ল্যাটিন সংস্কৃতির প্রভাবে ইতালি ও ইউরোপে যে জ্ঞান দীপ্তির আলো উদ্ভাসিত হয় তাকে সাধারণভাবে রেনেসা বা নবজাগরণ নামে ইতিহাসে আখ্যায়িত করা হয়েছে। এবার পয়েন্টস করবে ব্যুৎপত্তিগত অর্থ। ব্যুৎপত্তিগত অর্থ বিশ্লেষণে দেখা যায় যে ফরাসি শব্দ রেনিস্ট্রে থেকে রেনেসাস শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ নবজাগরণ বা পুনর্জাগরণ বা নবজন্ম। রেনেসাস শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ঐতিহাসিক জুলেস মিসলেট। এবার পয়েন্টস করবে প্রেক্ষাপট। 1453 সালে অটোমান তুর্কিদের আক্রমণে কনস্ট্যান্টিনেপলের পতন ঘটলে সেখানকার জ্ঞানীগুণী ও সৃজনশীল পণ্ডিতদের অনেকেই ইতালির বিভিন্ন শহরে আশ্রয় গ্রহণ করেন। সেখানে স্থানীয় ও নবগত সংস্কৃতির সংমিশ্রণে প্রায় 200 বছরের মধ্যে এক অভূতপূর্ব বৈদিক ও সাংস্কৃতিক আলোড়ন সৃষ্টি হয়, যা রেনেসা নামে পরিচিত। এবার পয়েন্টস করবে উল্লেখযোগ্য মনীষী। নবজাগরণ বা রেনেসাসের ক্ষেত্রে যেসব মনীষীদের নাম স্মরণীয় হয়ে আছে তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো লিওনার্দো দা ভিঞ্চি, জোহানেস গুটেনবার্গ, গ্যালিলিও, কোপার্নিকাস প্রমুখ। এবার পয়েন্টস করবে বৈশিষ্ট্য। রেনেসার একাধিক বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, যথা নাম্বার 1, ধ্রুপদী শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতির পুনরুজ্জীবন। নাম্বার 2, মানবতাবাদের প্রসার। নাম্বার 3, শহর নগর এবং বাণিজ্যের বিকাশ প্রভৃতি। লাস্ট পয়েন্টস করবে মন্তব্য। বাস্তবিক রেনেসাস ছিল ইউরোপের ইতিহাসে এক নবযুগের আগমন বার্তা। পঞ্চদশ শতকে যখন বিভিন্ন দেশ জলদস্যু বা অন্যান্য কুসংস্কার দ্বারা আচ্ছন্ন, সেই সময় নবজাগরণী ইউরোপীয় সংস্কৃতির দীপশিখা জ্বালিয়ে রেখেছিল। কোশ্চেন নম্বর 4, ইউরোপীয় নবজাগরণের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও খুব গুরুত্বপূর্ণ। পয়েন্টস করবে ভূমিকা। 3 নম্বর প্রশ্নের ভূমিকাতে যা লেখা আছে 4 নম্বর প্রশ্নের ভূমিকাতে তোমরা একই লেখা লিখবে। এরপরে পয়েন্টস করবে নবজাগরণের বৈশিষ্ট্য। ইতিহাস সূত্র পর্যালোচনায় নবজাগরণের বেশ কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। যেমন প্রথম পয়েন্টস করবে আধুনিক যুগের উত্তরণ। মধ্যযুগের ইউরোপ যখন ধর্মীয় ও সামাজিক কুসংস্কারের বেড়াজালে নিমজ্জিত, তখন কিন্তু রেনেসা এই সকল অবস্থা থেকে মুক্তি দেয়। মানুষ যুক্তিবাদী শিক্ষার আলোকে আলোকিত হয়। এভাবে
ইউরোপ আধুনিক যুগে পদার্পণ করে। দ্বিতীয় পয়েন্টস, মানবতাবাদের প্রসার। মধ্যযুগের সর্বজনীন ঈশ্বরবাদ নবজাগরণের ছোঁয়ায় ক্রমশ অপসৃত হয় এবং মনুষ্য কেন্দ্রিক নতুন ধারণা গড়ে ওঠে। শিক্ষা, সাহিত্য, শিল্প প্রভৃতি সকল কিছুর কেন্দ্রীয় স্থানে মনুষ্য চরিত্রের আবির্ভাব ঘটে। মানুষের দৈব নির্ভরতা হ্রাস পায়। তৃতীয় পয়েন্টস করবে যুক্তিবাদের প্রসার। জ্ঞানদীপ্তির আলোকে উদ্ভাসিত যুক্তিবাদী মানব মন এখন যুক্তির কোষ্ঠী পাথরে জাগরিত সমস্ত ঘটনাগুলির ব্যাখ্যা খুঁজে নিতে থাকে। ফলে পোপ এবং তার অনুগত যাজকতন্ত্র প্রবল চ্যালেঞ্জের মুখে পড়ে। চতুর্থ পয়েন্টস করবে বৈজ্ঞানিক আবিষ্কার। নবজাগরণের প্রভাবে মধ্যযুগীয় জড়তা থেকে মুক্ত মানব মন অজানাকে ও অচেনাকে চেনার নেশায় মেতে ওঠে। দুঃসাহসে ভর করে নিত্য নতুন ভৌগোলিক অভিযানে তারা যেমন মেতে ওঠে, তেমনি বিজ্ঞান মনস্কতা নতুন যুগের নতুন ধর্মে পরিণত হয়। লাস্ট পয়েন্টস করবে মন্তব্য। পরিশেষে বলা যায়, নবজাগরণ ইউরোপের ইতিহাসে এক নবযুগের বার্তা বয়ে নিয়ে আসে। ঐতিহাসিক ক্রিস্টেল যথার্থই লিখেছেন, ইনভার্টেড কমার মধ্যে লিখবে, দ্য রেনেসাঁস ওয়াজ এ মোমেন্ট অফ প্রোফাউন্ড ট্রান্সফরমেশন, এ ট্রেনিং পয়েন্ট ইন হিউম্যান হিস্ট্রি। আজকের ভিডিও এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে এই অধ্যায়ের আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর নিয়ে আলোচনা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে দেবে এবং ভিডিওটি তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।